হরে কৃষ্ণ হরি বল দাড়িপাল্লা টাইনে তোল। জামায়াতে ইসলামের এমন স্লোগান আগে কেউ কখনো শুনেছেন? যেহেতু শোনেননি সেহেতু চমকেই তো ওঠার কথা, কারণ এমন জামায়াতে ইসলামকে কেউ তো কখনো কল্পনাই করেনি। অনেকেই প্রথমে বিশ্বাস করতে চাননি, কিন্তু একাধিক সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে যে জামায়াতে ইসলামী তাদের পূর্ব ঘোষিত প্রার্থী তালিকা থেকে প্রায় 100 জন প্রার্থীকে বাদ দিতে যাচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, 100 জন। কোথাও কোথাও এই সংখ্যা 120 পর্যন্ত বাড়তে পারে বলেই জানা যাচ্ছে। মানুষ যদি প্রত্যাখ্যান করে তাহলে তো কিছু করার নাই। তার মানে ক্রেডিবল ভোট হয়ে এবারে যদি জামাতকে প্রত্যাখ্যান করে কিছু করার আছে? কিছু করার নাই। মানুষকে ভোট দিতে হবে, ভোটের জায়গায় যেতে হবে। জামাত ক্ষমতায় আসলে নাকি মুরসির মতো পশ্চিমা রাতারে ফেলাই দেবে, এটা বিএনপি কেউ কেউ কইতেছে। কথাটা যে খুব বাড়ায় বলতেছে তা না, ঘটনা তো এটা ঘটিছেই। দর্শক, হরে কৃষ্ণ হরি বল দাড়িপাল্লা টাইনে তোল এমন স্লোগান আসার পরই 120টি আসনে জামাত ইসলামকে প্রত্যাখ্যান করেছেন। জামাত ইসলাম তাদের প্রার্থিতাও প্রত্যাখ্যান করে নিয়েছেন। এমন ঘটনা নিউজ মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে। আসলে কি এর বাস্তবতা কতটুকু, এটা কতটুকু সত্যি, নাকি এর পিছনে রয়েছে ভিন্ন কোনো উদ্দেশ্য বা রহস্য যা মিডিয়া প্রচার করছে, সে সকল বিষয়ই থাকছে আজকের ভিডিও। ধৈর্য সহকারে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। হরে কৃষ্ণ হরি বল দাড়িপাল্লা টাইনে তোল। জামায়াতে ইসলামের এমন স্লোগান আগে কেউ কখনো শুনেছেন? যেহেতু শোনেননি সেহেতু চমকেই তো ওঠার কথা, কারণ এমন জামায়াতে ইসলামকে কেউ তো কখনো কল্পনাই করেনি। কিন্তু বাস্তবতা হলো খুলনা 1 বটিয়াঘাটা দাকোপ আসনে আগামী জাতীয় নির্বাচনের জন্য জামায়াতে ইসলামী যাকে মনোনয়ন দিয়েছে তার নাম কৃষ্ণ নন্দী। আপনি জামায়াতে ইসলামের কোন পর্যায়ের সদস্য? আমি জামায়াতে ইসলাম ডুমুরিয়া উপজেলা সনাতন শাখার সভাপতি। আপনারা যার কথা শুনলেন তার নাম কৃষ্ণ নন্দী। খুলনা 1 আসনে আগামী জাতীয় নির্বাচনের জন্য জামায়াতে ইসলামী তাকে মনোনয়ন দিয়েছে। চমকে ওঠার মতো খবর বটে, কারণ জামায়াতে ইসলামীকে তো এই দেশের মানুষ ইসলাম ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল হিসেবে চেনে। সেখানে এমন মনোনয়ন একটা নতুন ইতিহাস তৈরি করলো, সেটা বলাই যায়। জামাতের সাথে 2003 সাল থেকে জামাতের রাজনীতির সাথে 2003 সাল থেকে 2003 সাল থেকে এইটা একটা সাহসের ব্যাপার না? বাংলাদেশে তো কনসেপচুয়ালি হচ্ছে যে এরকম কেউ চিন্তাই করে না। অবশ্যই অধ্যাপক গোলাম পরের হাত ধরে 2003 সালে আমি যোগদান করি। সেই দিনই আমি জামাত ইসলামে আসি। আর 5 আগস্ট পরের থেকে, মানে জামাত ইসলাম যখন নিষ্ক্রিয় করে দিয়েছিল আওয়ামী লীগ সরকার, তারপর 5 আগস্টের পরের থেকে আমরা এই দল সক্রিয় হই, মানে রাজনীতিতে সরগর্ম হই। 2003 সালে আপনি যখন জামাতে যোগ দিলেন, এই যোগ দেওয়ার প্রক্রিয়াটা কেমন ছিল? প্রক্রিয়াটা অধ্যাপক গোলাম পরের হাত ধরে 1001 টাকা দিয়ে 1000 টাকা দিয়ে তাদের ফর্ম পূরণ করে জামাত ইসলামে যোগ দেন। জামায়াতে ইসলামী কি তাহলে নিজেদেরকে এক ধর্মভিত্তিক রাজনৈতিক দলের ভাবমূর্তি থেকে বের করে আনছে? কৃষ্ণ নন্দীর কাছে অনেক কিছু জানার আছে আমাদের। বাংলাদেশের মানুষ সবাই জানে জামায়াতে ইসলামী, তো সেই জায়গায় আপনি মানে অন্য ধর্মের হয়ে যেটা মানুষ চিন্তাই করে না, সেই জায়গায় আপনার এটা কিভাবে চিন্তা ভাবনাটা? জামাত ইসলামী কমিউনাল সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এই দলের আদর্শ থেকে যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কোন ভেদাভেদ নেই, তাই জামাত ইসলামের প্রার্থী করেছে, হিন্দু প্রার্থী আমাকে করেছে, আরো অন্য আসন থেকেও করবে, এখানে আরো মহিলারাও আসবে। জামাত ইসলাম এখন অন্য ভাবে চলছে। এখন জামাতে ইসলামকে আপনি কিভাবে দেখছেন? এখন জামাত ইসলামে দেখছি যে সে জামাত ইসলাম একটা আদর্শিক দল, নীতি আদর্শ নিয়ে চলে। সেই জন্য জামাত ইসলাম এখন হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নেই, সবাই কাঁধে কাঁধ মিলে কাজ করতে পারবে জামাত ইসলামে। সেই জন্যই জামাত ইসলাম। কৃষ্ণ নন্দীর এই মনোনয়নের মাধ্যমে জামায়াতে ইসলামী শুধু তার চিরচেনা চরিত্র থেকে বেরিয়ে আসার আভাসই দিল না, বরং বলা যায় পুরোপুরি বেরিয়ে এলো। কারণ জামায়াতের যে নীতি আদর্শ আর ভাবমূর্তির সাথে এই দেশের মানুষ পরিচিত, এই মনোনয়ন একেবারে তার বিপরীত। আপনি যে বলছেন এখন জামায়াতে ইসলাম অন্যরকম হয়ে গেছে, এই পরিবর্তনটা আপনি কবে থেকে দেখতে পাচ্ছেন?
5ই আগস্টের পরের থেকে জামাত ইসলাম সক্রিয় হয়েছে। কৃষ্ণনন্দী যখন খুলনা 1 আসনে জামায়াতে ইসলামের মনোনয়ন পেলেন তখন সেটা জেনে সারা দেশের মানুষই চমকে উঠেছে। আমরা জানতে চাই এই আসনের ভোটাররা ব্যাপারটাকে কিভাবে নিচ্ছেন। জামাতে ইসলামের ভোটার মতন জায়গায় একজন হিন্দু প্রার্থী দিয়ে এটা একটা চমক। এখন দিছে তারা নমিনেশন সে করুক, অসুবিধা কি? মানে হিন্দু মানুষ তাকে নমিনেশন যখন দলের থেকে দিতে সেটাই তাদের সিদ্ধান্ত চূড়ান্ত, এটা আমাদের তো কোনো বলার কিছু নাই। আমার কাছে জামাত বিএনপি ওইটা কোনো কারণ না, যে উপযুক্ত ব্যক্তি সেই ভোট পাবে। যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এসেছে এই প্রার্থীর বিষয়ে যে কথা বলতেই নয়, যে কিছু কিছু লোকের একটু অসন্তুষ্ট প্রকাশ করে। আপনি নমিনেশন চেয়েছিলেন? নমিনেশন আমি চেয়েছিলাম না, তারা বললো যে নির্বাচন করতে হবে। আমি বললাম ঠিক আছে, আপনারা দলের সিদ্ধান্ত নিলে আমি সেটা করব। কিন্তু তারা যখন নির্বাচন করতে বললো, এটাতে আপনি অবাক হননি? অবাক হওয়ার কোনো কারণ নেই। এরা বললো যে দাদা এতে কোনো ইয়ে নেই, হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নেই, আমরা সেই আদর্শে বিশ্বাসী হয়ে আপনাকে মনোনয়ন দেব। এই আসনে আপনার অবস্থান কেমন হবে? এই আসনে আমার অবস্থা মনে হয় আমার অবস্থা খুব ভালো হবে, যেহেতু আমি একজন হিন্দু মানুষ হিসাবে ওই আসনে আমাকে দিছে, আর ওখানে হিন্দু মুসলমান সবাই আমাকে পূরণ করবে আশা করি। তথ্য বলছে এই আসনে হিন্দু ভোটারের আধিক্য বেশি এবং নির্বাচনের ফলাফল নির্ধারণে তারা বড় ভূমিকা পালন করে। ইসুফ মাওলানা 10টা বছর এই মাঠটা সে বানাই নিয়েছে, হুট করে যে ইসুফ নন্দীর বাবুরে দেবে এটা আমরা কোনো আদৌ স্বপ্ন করিনি। হিন্দু ভোটার এখন সমান সমান, মুসলিম ভোটার বাড়িছে, অন্য অনেক দল ছিল, মানুষজন বাংলাদেশের মানুষজন মনে করে হিন্দুদের অনেকেই প্রথমে বিশ্বাস করতে চাননি, কিন্তু একাধিক সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে যে জামাতে ইসলামী তাদের পূর্ব ঘোষিত প্রার্থী তালিকা থেকে প্রায় 100 জন প্রার্থীকে বাদ দিতে যাচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, 100 জন। কোথাও কোথাও এই সংখ্যা 120 পর্যন্ত গড়াতে পারে বলেই জানা যাচ্ছে। এই খবরটি যখন প্রথম কানে আসে তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, কেন, কি এমন হলো যে এত বড় একটি রাজনৈতিক দল, যারা এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের প্রমাণ করছেন, তারা নিজেদের এত প্রার্থী বাদ দিচ্ছে কেন? উত্তরটা খুঁজতে গেলে আমাদের একটু গভীরে যেতে হবে। রাজনীতির খেলাটা আসলে অনেকটা দাবার মতো। এখানে প্রতিটি চাল হিসাব করে দিতে হয়। জামাতে ইসলামী এই মুহূর্তে যে চালটি দিচ্ছেন সেটি অনেকের কাছে বিস্ময়কর মনে হলেও রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি একটি সুচিন্তিত কৌশল। তারা জানেন যে একা খেতে গেলে অনেক সময় খাওয়াই হবে না, সবাইকে নিয়ে খেলে সবার জন্যই কিছু না কিছু থাকে। চরমোনাই মহাজোটের সাথে জামাতের যে সমঝোতা হয়েছে সেই সমঝোতার আলোকেই এই প্রার্থী বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে। 5 দফা দাবির আন্দোলনে যে 7 দল শরিক হয়েছে তাদের মধ্যে আসন ছাড়ার বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে। জামাতের কেন্দ্রীয় নেতৃত্ব এই বিষয়ে একটি স্পষ্ট সিদ্ধান্তে পৌঁছেছে। তারা বুঝতে পেরেছেন যে ক্ষমতায় যেতে হলে একতাই সবচেয়ে বড় অস্ত্র। এখন প্রশ্ন হলো, কারা বাদ পড়বেন এই তালিকা থেকে? বিভিন্ন কারণে বিভিন্ন প্রার্থী বাদ পড়বে। প্রথমত, জামাত সিদ্ধান্ত নিয়েছে যে তারা কমপক্ষে 5 জন হিন্দু প্রার্থী মনোনয়ন দেবে। এটি একটি অভূতপূর্ব সিদ্ধান্ত। জামাতের মতো একটি ইসলামী দল যখন সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এগিয়ে আসে তখন বুঝতে হবে রাজনীতির চিত্র বদলে গেছে। দ্বিতীয়ত, জামাত চাইছে তাদের প্রার্থী প্যানেলটি যেন সমাজের সকল শ্রেণী পেশার প্রতিনিধিত্ব করে। শুধু রাজনীতিবিদ বা দলীয় কর্মী নয়, বিশিষ্ট ব্যক্তিত্ব, পেশাজীবী, শিক্ষাবিদ, ব্যবসায়ী সবার একটি সমন্বয় থাকবে এই তালিকায়। এই ইনক্লুসিভ অ্যাপ্রোচ নিতে গিয়ে কিছু চলমান প্রার্থীকে বাদ দিতে হচ্ছে। তৃতীয়ত, বিএনপির বিদ্রোহী প্রার্থীদের সাথে সমন্বয়ের বিষয়টিও এখানে গুরুত্বপূর্ণ। শেষ মুহূর্তে যেসব বিএনপির নেতা দল থেকে বের হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাইছেন তাদের সাথেও জামাত আলোচনা করছে। এই সমীকরণ মেলাতে গিয়েও কিছু আসনের পরিবর্তন আসছে। এই 100 প্রার্থীর মধ্যে অনেকে এখন মাঠে আছেন, তাদের পোস্টার ব্যানার দেখা যাচ্ছে বিভিন্ন এলাকায়, কিন্তু চূড়ান্ত মুহূর্তে তারা জানতে পারবে যে তাদের আর নির্বাচন করা হচ্ছে না। এটি নিশ্চয়ই তাদের জন্য কষ্টকর হবে, কিন্তু জামাতের নেতৃত্ব বিশ্বাস করে যে বড় স্বার্থের জন্য ছোট স্বার্থ ত্যাগ স্বীকার করতে হয়। এখন আসি সবচেয়ে বড় প্রশ্ন, চরমোনাই কত আসন পাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আগে বুঝতে হবে বর্তমান রাজনৈতিক অবস্থাটা কি।
কি। অনেকে হয়তো মানতে চাইবেন না, কিন্তু বাস্তবতা হলো জামাত ইসলামী এই মুহূর্তে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। সাংগঠনিক কাঠামো এবং জনসমর্থন দুই বিচারেই তারা এখন 1 নম্বরে। বিএনপি এই মুহূর্তে দ্বিতীয় বৃহত্তম দল। এটিকে অস্বীকার করলে বলতে হবে তিনি রাজনীতির সঠিক পর্যবেক্ষক নন। আগস্ট বিপ্লবের পর থেকে যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, সেখানে জামাতের অবস্থান অনেক শক্তিশালী হয়েছে। তাদের সাংগঠনিক শক্তি, তাদের কর্মী বাহিনী, তাদের জনসংযোগ সব মিলিয়ে তারা এক অপ্রতিদ্বন্দ্বী। এটি যারা মাঠে আছেন তারা ভালো করেই দেখছেন। এখন প্রশ্ন হলো, এত বড় দল হয়েও জামাত কেন এত ছাড় দিচ্ছে? এখানেই জামাতের রাজনীতির বুদ্ধিমত্তার প্রমাণ মিলছে। তারা জানেন ক্ষমতায় যেতে হলে সবাইকে সাথে নিতে হবে। একা চলার চেয়ে সবাইকে নিয়ে চলা অনেক বেশি কার্যকর। বিএনপি তাদের জোটের মিত্রদের সর্বোচ্চ 27টি আসন দিতে রাজি, তার বেশি দিতে তারা নারাজ। অথচ বিএনপি এখন জামাতের চেয়ে ছোট দল। সেখানে জামাত 100 থেকে 120টি আসন ছাড়তে প্রস্তুত। এই তুলনাটি করলে বোঝা যায় দুই দলের মানসিকতার পার্থক্য কোথায়। জামাতের এই উদারতা কেউ কল্পনা করতে পারেনি। একটি বড় দল যখন এভাবে ছাড় দেয়, তখন বুঝতে হবে যে তারা শুধু নিজেদের স্বার্থ নয়, বরং লক্ষ্যের কথাও ভাবছে। সেই লক্ষ্য হলো ইসলামপন্থীদের ক্ষমতায় নেওয়া। চরমোনাই মহাজোটের কথায় আসি, তারা বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পেয়েছে। কিন্তু হ্যাঁ দর্শক, আপনারা দেখলেন তো। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা পরবর্তীতে আমাদের সাথে যুক্ত হতে চান কিংবা আমাদের প্রত্যেক মুহূর্তে